নবম শ্রেণীর জন্য আমরা পঞ্চম অধ্যায়ে রুশ বিপ্লবের বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি। আজকে আমাদের রুশ বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আলোচ্য, সেটা রুশ বিপ্লবের তৃতীয় পর্যায় বা শেষ পর্যায় 1917 নভেম্বর বিপ্লব। এই পর্যায়টাকে একটু বৃহৎ আকারে অন্যভাবে আসতে পারে, বলা হয় রুশ বিপ্লবে বা 1917 বিপ্লবে কিংবা রাশিয়াতে নভেম্বর বিপ্লবে লেনিনের ভূমিকা কি ছিল। তো লেনিনের ভূমিকা কি ছিল এটা আলোচনা করতে গেলে ঠিক কি পয়েন্ট দিতে হয় আমি পরে তোমাদেরকে যেমন আলোচনা করছি তেমনি তোমাদের পরে পয়েন্টসগুলো একটু দেখাচ্ছি। আগে আমরা রুশ বিপ্লবের তৃতীয় পর্যায় বা রুশ বিপ্লবের শেষ পর্যায় কিংবা নভেম্বর বিপ্লব কিংবা লেনিনের ভূমিকা এই অংশ আলোচনা করে রুশ বিপ্লবের ইতিহাস আলোচনাটা শেষ করব, মানে মূলত কারণ বা বিপ্লবের বিভিন্ন ঘটনাবলী ও পর্যায়গুলি। আমরা রুশ বিপ্লবের প্রথম পর্যায় শেষ করেছিলাম, যার দ্বিতীয় নিকোলাসের পদচ্যুতি, লুভভের নেতৃত্বাধীন অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের পতন এবং কেরেনস্কির ক্ষমতা দখল। কেরেনস্কি ক্ষমতা দখল করেছিলেন 1917 জুলাইতে। লুভভের অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের ব্যর্থতার সূত্র ধরে। তাহলে কেরেনস্কি 1917 জুলাইতে ক্ষমতায় বসলেন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মাত্র 4 মাসের মধ্যে তার পতন ঘটল এবং তার পতন ঘটিয়ে লেনিন ক্ষমতাসীন হলেন বা লেনিন রাশিয়াতে পৃথিবীর মধ্যে প্রথম সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করলেন। এই 4 মাসের ঘটনাবলী আলোচনাটাই হচ্ছে রুশ বিপ্লবের চূড়ান্ত পর্যায়ে আলোচনা বা লেনিনের ভূমিকা আলোচনা। আরেকবার মনে করে রাখো, 1917 জুলাই মাসে কেরেনস্কি ক্ষমতা দখল করেন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে লেনিনের নেতৃত্বে কেরেনস্কির পতন ঘটে, রাশিয়াতে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় বা রুশ বিপ্লবের সমাপ্তি হয়। এই 4 মাসে রুশ বিপ্লবের চূড়ান্ত পর্বের ইতিহাস এবং যেখানে মুখ্য ভূমিকা লেনিনের। আমরা আলোচনা শুরু করি। মেনশেভিক দলের নেতা কেরেনস্কি ক্ষমতায় বসলেন 1917 জুলাইতে। ঠিক একই সঙ্গে রাশিয়াতে ফিরলেন রাশিয়ার নেতা লেনিন, যিনি সুইজারল্যান্ডে নির্বাসিত ছিলেন, এবং তার সহযোগী ট্রটস্কি, তিনি ফিরলেন আমেরিকা থেকে। লেনিন এবং ট্রটস্কি দেশে ফিরেই বৈপ্লবিক একটা পটভূমি রচনা করলেন তাদের স্লোগানের মধ্য দিয়ে বা জনগণের মনোভাব দেখে। তারা দেখলেন জনগণের দাবি হচ্ছে রুটি, জমি এবং শান্তি। জনগণের পালস লেনিন এবং তার সহযোগীরা বুঝলেন। তাই রুটি, জমি ও শান্তি, এই যে দাবিগুলো রুশ জনগণের, যেগুলো উপেক্ষিত হচ্ছে, সেগুলির জন্যই তিনি আন্দোলন চালালেন। সে কথায় পরে আসছি, তার আগে বলি, এই রুটি, জমি, শান্তির দাবি কেরেনস্কি সরকারের পক্ষে হয় পূরণ করা সম্ভব হচ্ছিল না, অথবা তিনি এই দাবিগুলিকে উপেক্ষা করছিলেন। ফলে ধর্মঘট, লুটপাট, হত্যা
এমন জায়গায় যাচ্ছিল যে বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের পক্ষে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। এই অবস্থাতে যখন লুভভের কাছে দাবি করা এই দাবিগুলি কেরেনস্কির পক্ষেও পূরণ করা সম্ভব হচ্ছিল না। কেরেনস্কি আইনের পথে গণতান্ত্রিক সংস্কার ও সমাজতান্ত্রিক সরকারের জন্য সচেষ্ট ছিল, কিন্তু এই আইনগতভাবে এবং ধীরে চলো এই নীতির মধ্য দিয়ে কেরেনস্কির প্রচেষ্টা লেনিন এবং টটস্কির মনোপুত ছিল না। কেরেনস্কি ছিলেন মেনশেভিক দলের নেতা, লেনিন এবং টটস্কি ছিলেন বলশেভিক দলের নেতা। তারা চেয়েছিল দ্রুত এই দাবিগুলো পূরণ করতে হবে। একই সঙ্গে লেনিনের দাবি ছিল অবিলম্বে প্রথম বিশ্বযুদ্ধ থেকে সোভিয়েত রাশিয়াকে বেরিয়ে আসতে হবে। তার কারণ প্রথম বিশ্বযুদ্ধ লেনিনের মতে বুর্জোয়া ধনতান্ত্রিক দেশগুলির যুদ্ধ, এই যুদ্ধ রাশিয়ার জনগণের কোনো লাভ নেই। ফলে লেনিনের দাবিগুলি ধীরে ধীরে বিভিন্ন রাশিয়ার সোভিয়েতগুলির ছোট ছোট যে রাজ্য তাদের মুখ দিয়ে বেরিয়ে আসে। কিন্তু কেরেনস্কির পক্ষে যুদ্ধ থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসা সম্ভব ছিল না, কেননা তিনি ছিলেন আতাপ পক্ষের একটা সদস্য। ফলে দেশের অভ্যন্তরে যত দাবি উঠুক তিনি প্রথম বিশ্বযুদ্ধে যে মিত্রপক্ষের গোষ্ঠী ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি। ফলে রুশ জনগণ অসন্তুষ্ট হচ্ছিল। দেশের শান্তি প্রতিষ্ঠা জন্য, জনগণের রুটি জমি শান্তির জন্য লেনিনের দাবি ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছিল। একই সঙ্গে অরুশ জাতি যারা রাশিয়া জোর করে দখল করে রেখেছিল, তারাও কিন্তু এই কেরেনস্কির বিরুদ্ধে চলে যায়। ফলে কেরেনস্কি মাত্র কয়েক মাস ক্ষমতায় আসলেও তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ বা ব্যর্থতার অভিযোগ। এই অবস্থায় লেনিন বিপ্লবকে সুসংগঠিত রূপ দেওয়ার জন্যে তার বিখ্যাত এপ্রিল থিসিস প্রকাশ করেন। এই এপ্রিল থিসিসের মধ্য দিয়ে তিনি তার আগামী দিনের রাশিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিকল্পনা কি এবং তিনি তার মতাদর্শ কি সেটা প্রচার করেন। এই এপ্রিল থিসিস এবং এপ্রিল থিসিসের গুরুত্ব অপরিসীম। প্রকৃতপক্ষে এর মধ্য দিয়েই লেনিন বিপ্লব মনস্ক জনগণকে তার নেতৃত্বে এক ছাতার তলায় নিয়ে আসেন এবং জনগণের মধ্যে এই ধারণা তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন যে কেরেনস্কি সরকার যেটা পারছে না বা ইচ্ছে করে ধীর গতিতে চলছে, আইনগত সংস্কারের কথা ভাবছে কিংবা প্রথম বিশ্বযুদ্ধ থেকে বেরিয়ে আসছে না, লেনিনের নেতৃত্বাধীন বলশেভিক দল ক্ষমতায় আসলে এই সমস্যাগুলির সমাধান ঘটবে। এবং লেনিন মনে করেছিলেন বা প্রচার করেছিলেন যে জারতন্ত্র কিংবা লুভভের সরকার কিংবা কেরেনস্কির সরকার সবাই অভিজাত বা বুর্জোয়াদের স্বার্থ দেখছে, কেউ আপামর জনগণের স্বার্থ দেখছে না। কিন্তু লেনিন সর্বহারা একনায়কতন্ত্র গড়ে তোলার কথা তার এপ্রিল থিসিসে বলেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন যে বলশেভিক মতবাদে যারা বিশ্বাসী তাদের লক্ষ্য হওয়া উচিত জারতন্ত্রের পতন, এরপর বুর্জোয়া প্রজাতন্ত্রী সরকারের সম্পূর্ণ পতন ঘটিয়ে রাশিয়ার সোভিয়েতগুলির হাতে ক্ষমতা তুলে দেওয়া এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা, সমস্ত উৎপাদিত পণ্যের সুষম বন্টন করা,
এবং কৃষকদের মধ্যে জমি বন্টন করা। এই চিন্তা ভাবনা জনপ্রিয়তা পায় এবং রাশিয়ার অভ্যন্তরে নতুন করে এক বিপ্লবের পরিমণ্ডল তৈরি হয়, যা শেষ পর্যন্ত লেনিনের নেতৃত্বাধীন দলকে বিপ্লব সফল করার দিকে এগিয়ে নিয়ে যায়। বলা যেতে পারে বিপ্লবের চূড়ান্ত পর্যায়ে বা নভেম্বর বিপ্লবের ক্ষেত্রে বলশেভিক দলের নেতা ভিআই লেনিন ঘোষণা করেন যে মার্চ বিপ্লবে সোভিয়েতগুলির প্রধান ভূমিকা ছিল, তাই সমস্ত সোভিয়েতগুলির হাতেই ক্ষমতা তুলে দিতে হবে। শেষ পর্যন্ত বলশেভিক দলগুলির আন্দোলনের চাপে এবং লেনিনের সুযোগ্য নেতৃত্বে ও ট্রটস্কির পরিকল্পনার কাছে কেরেনস্কি সরকার অসহায় হয়ে পড়ে এবং 1917 7ই নভেম্বর কেরেনস্কি সরকারের পতন ঘটে। বলশেভিক দলের সরকার প্রতিষ্ঠিত হয় লেনিনের নেতৃত্বে, যেটা নভেম্বর বিপ্লব নামে পরিচিত। এভাবে আমরা দেখি রাশিয়াতে সেই 1905-এ জারতন্ত্রের বিরুদ্ধে যে বৈপ্লবিক পরিমণ্ডল তৈরি হয়েছিল, সেটা ছিল প্রাথমিক পর্ব। দ্বিতীয় বা উল্লেখযোগ্য পর্ব ছিল 1917 মার্চে, যখন যার দ্বিতীয় নিকোলাসকে পদচ্যুত করে প্রথম অস্থায়ী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর সেই অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারকে এবং মেনশেভিক দলের নেতা কেরেনস্কির সরকারকে সম্পূর্ণরূপে উৎখাত করে সমাজতান্ত্রিক ধ্যান ধারণা নিয়ে লেনিনের নেতৃত্বাধীন বলশেভিক দল 1917 7ই নভেম্বর রাশিয়াতে ক্ষমতাসীন হয়েছিল এবং রুশ বিপ্লবের চূড়ান্ত পর্যায়ে সম্পন্ন হয়েছিল, বা লেনিনের নেতৃত্বে রাশিয়াতে একটা সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে তোমাদের বেশ কয়েকটা ক্লাস নিলাম রুশ বিপ্লবের উপরে। মাথায় রাখতে হবে, রুশ বিপ্লবের কারণ বললে কিন্তু এই লেনিন টেনিনের ভূমিকা টমিকা লেখার জায়গা গৌণ। রুশ বিপ্লবের কারণ মানে আগে আলোচ্য রুশ বিপ্লবের আর্থিক কারণ, রাজনৈতিক কারণ এবং সামাজিক কারণ। রুশ বিপ্লবের প্রথম পর্যায় বা মার্চ বিপ্লব লিখতে বলা মানে প্রথমে রুশ বিপ্লবের আর্থসামাজিক প্রেক্ষাপট, যেটা কারণের মধ্যে বড় করে আলোচনা করেছি, সেটাকে একটা প্যারার মধ্যে রুশ বিপ্লবের পটভূমি হিসাবে লেখা। তারপর জনগণের ক্ষোভ, নিকোলাসের বিরুদ্ধে বিদ্রোহ, সেনাবাহিনীর যোগাযোগ, এসবের মধ্য দিয়ে মার্চের বিপ্লবের বিবরণ দেওয়া এবং লুভাভ কেরেনস্কির অস্থায়ী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা পর্যন্ত হচ্ছে বিপ্লবের প্রথম পর্ব। আর শেষ পর্ব বা লেনিনের ভূমিকা বলতে গেলে বিপ্লবের প্রথম পর্যায়ের কিভাবে কেরেনস্কি ক্ষমতা এসেছিল সেইটার সংক্ষিপ্ত আলোচনা, কেরেনস্কি সরকারের কাছে জনগণের দাবি দেওয়া এবং তার ব্যর্থতা সেই আলোচনা, তারপর লেনিনের এপ্রিল থিসিস প্রকাশ এবং সেই এপ্রিল থিসিসের গুরুত্ব ও তার পরিকল্পনা, তারপরের পর্যায় হচ্ছে বলশেভিক বিপ্লব বা নভেম্বর বিপ্লব, প্রত্যক্ষভাবে যেটার মধ্য দিয়ে লেনিন ক্ষমতা দখল করেন। আর শেষ পর্যায়ে লেনিনের সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তার কৃতিত্ব, এটা উপসংহারের মতো বিচার নাই। এই হচ্ছে রুশ বিপ্লব। আমরা এরপরে রুশ বিপ্লবের ফলাফল বা ইত্যাদি আলোচনা করব।